বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা নাটকের কাহিনী বা বিষয়বস্তু। উপন্যাস, ছোট গল্প, কবিতার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর নাটক লেখাতেও ছিলেন সিদ্ধ অস্ত। সামাজিক নাটকের পাশাপাশি তিনি লিখেছেন রূপক সাংকেতিক নাটক। আজকের আমরা দেখব যে রূপক সাংকেতিক নাটক হিসেবে রাজা নাটকের সার্থকতা। রাজা নাটক রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালির মাঝখানে লিখিত হয়েছিল। তাই যে আধ্যাত্ম, আকুতি ও আকাঙ্ক্ষা আমরা এই যুগের কাব্যের মধ্যে পাই, রাজা নাটকের মধ্যে তারই রূপ লাভ করেছে। আমরা দেখব রাজা নাটকের যে আখ্যান ভাগ বৌদ্ধ জাতকের কুশ জাতক থেকে গৃহীত হলেও কবির হাতে পড়ে তা রূপান্তরিত হয়ে গিয়েছে, একটি সুগভীর অর্থ দোতনা লাভ করেছে। রাজার সঙ্গে রানী সুদর্শনার বিয়ে হয়েছিল সুদর্শনার বাল্যকালে। সুদর্শনার মাকে এক দৈবজ্ঞ বলেছিল, সুদর্শনা যাকে স্বামীরূপে পাবে পৃথিবীতে তার মতো পুরুষ হবে না। সুদর্শনার মাও রাজাকে ভালো করে দেখে নাই, সুদর্শনাও দেখেনি। স্বামী গৃহে এক অন্ধকার কক্ষে রাজার সঙ্গে সুদর্শনার দেখা হয়, কিন্তু তাতে সুদর্শনার তৃপ্তি হয় না। যিনি সুপুরুষের শ্রেষ্ঠ, তাকে আলোতে সুস্পষ্টরূপে দেখবার লোভ সুদর্শনা কিছুতেই ছাড়তে পারে না। রাজার এক দাসী ছিল, তার নাম সুরঙ্গমা। রাজার প্রতি সে বিশেষ ভক্তিমতী ছিল। মাতৃহীনা সুরঙ্গমা যৌবনে নষ্ট হবার পথে গিয়েছিল। রাজা তাকে তার পিতার হাত থেকে উদ্ধার করে এনে অন্ধকার কক্ষে দাসীরূপে আশ্রয় দেন। সুদর্শনা সুরঙ্গমার কাছ থেকে রাজার রূপের কথা জানতে চায়। উত্তরে সুরঙ্গমা যা বলে তা সুদর্শনার বোধগম্য হয় না। আলোয় হাজার জিনিসের সঙ্গে মিশিয়ে সে রাজাকে দেখতে চায়। শেষে রাজা বলেন, আজ বসন্ত পূর্ণিমার উৎসবে তুমি তোমার প্রাসাদের শিখরের উপরে দাঁড়িয়েও চেয়ে দেখো, আমার বাগানে সহস্র লোকের মধ্যে আমাকে দেখবার চেষ্টা করো, কিন্তু তোমাকে নিজে চিনে নিতে হবে, কেউ তোমাকে বলে দেবে না। বসন্ত পূর্ণিমার উৎসবে রাজ্যের প্রজারা ভিড় করে আসছে। এসেছেন বহু দেশের বহু রাজাও। রাজ্যে বাস করে প্রজারাও কিন্তু একদিনও রাজাকে দেখেনি। রাজা তাদেরও দেখা দেন না। তাই অনেকের ধারণা রাজাকে দেখতে বড় বিকট, সেই জন্যে পণ করেছে কাউকে দেখা দেবে না। আবার অনেকে মনে করে আসলে রাজ্যে রাজার কোনো অস্তিত্বই নেই। প্রজাদের এরকম মনোভাবের সুযোগ নিয়ে সুবর্ণ নামক ছদ্মবেশী এক অতি সুপুরুষ জুয়ারি বসন্ত উৎসবের মধ্যে নিজেকেই দেশের রাজা বলে ঘোষণা করে। উৎসবে সমাগত রাজাদের মধ্যে কাঞ্চিরাজের শোন দৃষ্টিতে সেই ফাঁকি ধরা পড়ে যায়। কাঞ্চিরাজের মনে সুদর্শনাকে লাভ করবার উদগ্র আকাঙ্ক্ষা, তাই সে তার কার্যসিদ্ধির হাতিয়ার স্বরূপ সুবর্ণকে হাত করে নিল। সুদর্শনা সুবর্ণের স্বরূপ দেখে ভুলে গেল, ভাবল এই সুবর্ণই রাজা। দাসী রোহিণীর হাত দিয়ে সুবর্ণের কাছে সে পদ্মপাতায় করে পুষ্পাঘ্র পাঠিয়ে দিল। সুবর্ণ তার অর্থ বুঝল না, কিন্তু পার্শ্ববর্তী কাঞ্চিরাজ বুঝতে পারল। বুঝে সুবর্ণের কণ্ঠ থেকে মুক্তার মালা খুলে নিয়ে রোহিণীর হাতে দিয়ে তা রাজকণ্ঠের মালা বলে সুদর্শনার কাছে পাঠিয়ে দিল। রানী সুদর্শনা দানের তাৎপর্য সুবর্ণকে বুঝিয়ে দিতে হয়েছে জেনে সুদর্শনার আত্ম অভিমানে ঘা লাগলো, কিন্তু তবু সেই মোহন রূপের কাছে থেকে মন সে ফেরাতে পারল না। করভ উদ্যানের মধ্যেই ছিল রানী সুদর্শনার প্রাসাদ। রানীকে লাভের আশায় কাঞ্চিরাজ সুবর্ণকে দিয়ে সেই উদ্যানে আগুন লাগিয়ে দিল। তার শিখা শীঘ্রই চারিদিকে ব্যাপ্ত হয়ে পড়েছিল। রানী ছুটে এসে
সুবর্ণের কাছে ব্যাকুল প্রার্থনা জানালো, রক্ষা করো রাজা, রক্ষা করো। সুবর্ণ তখন নিজের দোষ স্বীকার করে জানালো যে সে রাজা নয়, ভণ্ড পাষণ্ড মাত্র। তারপর ছলনার মুকুট মাটিতে ফেলে সে চলে গেল। রানী আবার প্রাসাদের অন্ধকার কক্ষে ফিরে গেল। সেখানে রাজা এসে তাকে অভয় দিলেন। সুদর্শনা স্বীকার করল, আমি আর একজনের মালা গলায় পরেছি। আরও জানালো যে এমন সর্বনাশের মধ্যে রাজাকে সে দেখতে চায় না। রাজাকে বলল, কালো কালো, তুমি কালো। আমি কেবল মুহূর্তের জন্য চেয়েছিলাম। তোমার মুখের উপর আগুনের আভা লেগেছিল। আমার মনে হলো ধূমকেতু যে আকাশে উঠেছে, সেই আকাশের মতো তুমি কালো, ঝড়ের মেঘের মতো কালো, কুলশূন্য সমুদ্রের মতো কালো, তার ওই তুফানের উপর সন্ধ্যার রক্তিমা। রাজা তাকে আশ্বাস দিলেন, যে কালো দেখে আজ তোমার বুক কেঁপে গেছে, সেই কালোতেই একদিন তোমার হৃদয় স্নিগ্ধ হয়ে যাবে, নইলে আমার ভালোবাসা কিসের। কিন্তু সুদর্শনার দুই চোখ ভরে তখনও উগ্র রূপের নেশা। রাজার ভালোবাসায় তাহার কি হইবে? সে বলিল, রূপের নেশা আমাকে লেগেছে, সে নেশা আমাকে ছাড়বে না। সে যেন আমার দুই চক্ষে আগুন লাগিয়ে দিয়েছে, আমার স্বপন শুদ্ধ ঝলমল করছে। তুমি যে কালো, তোমাকে আমার কখনো ভালো লাগবে না। আমি যা ভালোবাসি তা আমি দেখেছি। তা ননির মতো কমল, শিরীষ ফুলের মতো সুকুমার, তা প্রজাপতির মতো সুন্দর। তাই রাজার সঙ্গে সুদর্শনার মিলন একেবারেই অসম্ভব। সুতরাং সে স্থির করল রাজাকে সে ছেড়ে চলে যাবে। রানী সুদর্শনা তার পিতা কান্নকুব্জ রাজের কাছে চলে যায়। কন্যার স্বামী ত্যাগকে তিনি প্রসন্ন চিত্তে গ্রহণ করতে পারলেন না। মন্ত্রীকে ডেকে বললেন, নারী যখন আপন প্রতিষ্ঠা থেকে ভ্রষ্ট হয় তখন সংসারে সে ভয়ঙ্কর বিপদ হয়ে দেখা দেয়। এবং আরও বললেন, ইচ্ছা করে সে আপনার একেশ্বরী রানীর পদ ত্যাগ করে এসেছে। এখানে রাজগৃহে তাকে দাসীর কাজে নিযুক্ত থাকতে হবে। সুদর্শনা রানীত্বের অহংকার ধুলোয় লুটিয়ে পড়েছে। অন্তরে তাহার পূর্ণ নিঃসঙ্গতা, মনের মধ্যে তার প্রবল দ্বন্দ্ব। সুবর্ণের প্রতি তার আকর্ষণ এখনো সম্পূর্ণ লুপ্ত হয়নি, কিন্তু মাঝে মাঝে সুবর্ণকে ধিক্কার দিতেও ছাড়ে না। ভীরু ভীরু অমন মনমোহন রূপ, তার ভিতর মানুষ নেই। এমন অপদার্থের জন্যে নিজেকে এত বড় বঞ্চনা করেছি। আবার আত্মসম্মানহীন পরিবেশের কথা ভেবে রাজার কথাও তার মনে পড়ে। এত হীনতা থেকেও আমাকে উদ্ধার করতে এলো না। করভ উদ্যানে অগ্নিকাণ্ডের পর কাঞ্চীরাজ বন্দী হয়েছিল। পরে পরাভব স্বীকার করে সে দেশে ফিরে যায়। ফিরে গেল সে বটে, কিন্তু সুদর্শনাকে লাভের আশা ত্যাগ করতে পারল না। সুদর্শনা পিতৃগৃহে গিয়েছে শুনে সুবর্ণকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলো। কান্নকুব্জরাজের দূতকে জানালো সে সুদর্শনাকে পিতৃগৃহের বন্দিশালা থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছে। কাঞ্চীরাজের পেছন পেছন আরও 6জন রাজা এসে উপস্থিত হলো। সকলেরই ইচ্ছা ছিল সুদর্শনাকে লাভ করবে। ফলে 7জন রাজার সঙ্গে কান্নকুব্জ রাজের যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধে সুদর্শনার পিতা বন্দী হলো। তখন সুদর্শনার জন্য 7 রাজার মধ্যে কাড়াকাড়ি পড়ে গেল। অবশেষে স্থির হলো স্বয়ম্বর সভায় সুদর্শনা যার গলায় মালা দেবে সেই সুদর্শনাকে লাভ করবে। সভায় কাঞ্চীরাজ সুবর্ণকে তার রাজাসনের পিছনে ছত্রধর রূপে দাঁড় করিয়ে দিল। উদ্দেশ্য, সুদর্শনার দৃষ্টি যাতে সহজেই কাঞ্চীরাজের উপর এসে পড়ে। বাতায়ন পথে স্বয়ম্বর সভায় আসীন রাজাদের দেখতে গিয়ে সুদর্শনার দৃষ্টি পড়ল ছত্রধর সুবর্ণের দিকে। তার এই হীন অবস্থা দেখে সুদর্শনার লজ্জার অবধি রইল না। সুদর্শনার সঙ্গে সুরঙ্গমাও কান্নকুব্জে এসেছিল। সুদর্শনা তাকে বলল, ওই সুন্দরেও মন ভোলে, আমার এ পাপ চোখকে কি দিয়ে ধুলের গানি চলে যাবে। সুরঙ্গমা বলল, সেই কালোর মধ্যে ডুবিয়ে ধুতে হবে। সেই আমার রাজার সকল রূপ ডোবানো রূপের মধ্যে। রূপের কালি যা কিছু চোখে লেগেছে সব যাবে। অনুতপ্ত সুদর্শনা স্থির করল, দেহে আমার কলুষ লেগেছে, এ দেহ আজ আমি সবার সমক্ষে ধুলোয় লুটিয়ে যাব। এদিকে স্বয়ম্বর সভায় এসে উপস্থিত হলেন ঠাকুরদা।
তিনি জানালো যে রাজা তাকে তার অন্যতম সেনাপতি রূপে পাঠিয়েছেন। তিনি স্বয়ম্বর সভার সকল রাজাকে আহ্বান করেছেন। কাঞ্চীরাজ জানালো যে সে যাবে, কিন্তু সভায় নয়, যুদ্ধক্ষেত্রে। যুদ্ধে সকল রাজারই হার হলো, তারা বন্দীও হলো, বিচারে সকলের দণ্ড হলো। কেবল কাঞ্চীরাজকে বিচারকর্তা নিজের সিংহাসনের দক্ষিণ পাশে বসিয়ে স্বহস্তে তার মাথায় রাজমুকুট পরিয়ে দিলেন। সুদর্শনা ভেবেছিল যুদ্ধ শেষ হলে রাজা তাকে নিয়ে যাবেন, কিন্তু রাজা আসলেন না। ঠাকুরদা এসে জানালো যে রাজা নিঃসাড়ে কোথায় যে চলে গেছে তার সন্ধানই নেই। এটা সুদর্শনার কাছে অসহ্য বোধ হলো। কি কঠিন রাজা, একেবারে পাথর, একেবারে বজ্র। সুদর্শনাকে কি তিনি তার স্বরূপ কিছুতেই চিনতে দেবেন না? সে স্থির করল, আচ্ছা, আমি দেখব তার কত বড় নিষ্ঠুরতা। এই জানালার কাছে আমি চুপ করে পড়ে থাকব, এক পা নড়ব না, দেখি সে কেমন না আসে। কিন্তু রানীত্বের এই অহংকার টিকল না। সুদর্শনাকে হার মানতে হলো। সুরঙ্গমাকে সঙ্গে নিয়ে সে পথে বের হয়ে পড়ল। বলল, বেঁচেছি বেঁচেছি সুরঙ্গমা, হার মেনে তবে বেঁচেছি। ওরে বাস রে, কি কঠিন অভিমান, কিছুতেই গলতে চায় না। আমার রাজা কেন আমার কাছে আসতে যাবে, আমি তার কাছে যাব, এই কথাটা কোনো মতেই মনকে বলাতে পারছিলুম না। তার পণটাই রইল, পথে বের করে তবে ছাড়লে। মিলন হলে এই কথাটাই তাকে বলবো যে আমি এসেছি, তোমার আসার অপেক্ষা করিনি। বলবো চোখের জল ফেলতে ফেলতে এসেছি, কঠিন পথ ভাঙতে ভাঙতে এসেছি। কাঞ্চীরাজের মনেও ঘটেছিল বিরাট পরিবর্তন। সেও থালায় মুকুট সাজিয়ে রাজার মন্দির খুঁজতে খুঁজতে বের হয়েছে। পথে সুদর্শনার সঙ্গে তার দেখা হলো। কাঞ্চীরাজ তাকে বলল, মা, তুমিও চলেছ বুঝি? আমি ওই একই পথের পথিক। আরও জানালো যে সুদর্শনা যে পায়ে হেঁটে পথ চলেছে, ইহা তাহাকে শোভা পায় না। অনুমতি করিলে সে রথ আনিয়া দিতে পারে। কিন্তু সুদর্শনা রাজি হলো না। বলল, না না, অমন কথা বলো না। যে পথ দিয়ে তার কাছ থেকে দূরে এসেছি, সেই পথের সমস্ত ধুলোটা পা দিয়ে মাড়িয়ে মাড়িয়ে ফিরব, তবেই আমার বেরিয়ে আসা সার্থক হবে। রথে করে নিয়ে গেলে আমাকে ফাঁকি দেওয়া হবে। যখন রানী ছিলুম তখন কেবল সোনার উপর মধ্যেই পা ফেলেছি। আজ তার ধুলোর মধ্যে চলে আমার সেই ভাগ্যদোষ খণ্ডিয়ে নেব। আজ আমার সেই ধুলোমাটির রাজার সঙ্গে পদে পদে এই ধুলোমাটিতেই মিলন হচ্ছে। এ সুখের খবর কে জানতো? ঠাকুরদাও ঠাকুরদাও রাজার সন্ধানে পথে বের হয়েছে। সুদর্শনাকে দেখে তিনি বললেন, এই দিন মেশে তুমি রাজভবনে যাচ্ছ, এ কি আমরা সহ্য করতে পারি? একটু দাঁড়াও, আমি ছুটে গিয়ে তোমার রানীর বেশটা নিয়ে আসি। কিন্তু সুদর্শনা সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করলো। বলল, না না না, সে রানীর বেশ তিনি আমাকে চিরদিনের মতো ছাড়িয়েছেন। সবার সামনে আমারে দাসীর বেশ পরিয়েছেন। বেঁচেছি বেঁচেছি, আমি আজ তার দাসী। যে কেউ তার আছে, যে কেউ তার আছে, আমি আজ সকলের নিচে। পথ পার হয়ে সুদর্শনা প্রাসাদে পৌঁছিল। আবার সেই অন্ধকার ঘর, সেই ঘরে রাজার সঙ্গে তার দেখা হলো। সুদর্শনা রাজাকে বলল, আমি তোমার চরণের দাসী, আমাকে সেবার অধিকার দাও। রাজা জিজ্ঞাসা করলো, আমাকে সইতে পারবে? সুদর্শনা বলল, পারবো রাজা, পারবো। আমার প্রমোদ বনে আমার রানীর ঘরে তোমাকে দেখতে চেয়েছিলুম বলে তোমাকে এরকম বিরূপ দেখেছি। সেখানে তোমার দাসের অধম দাসকেও তোমার চেয়ে চোখে সুন্দর ঠেকে। তোমাকে তেমন করে দেখবার তৃষ্ণা আমার ঘুচে গেছে। আমি এখন দাসী, আমার রানীত্ব নেই, অহংকার নেই। তাই তোমাকে এখন আমার কাছে মনে হচ্ছে তুমি সুন্দর নও প্রভু, তুমি সুন্দর নও, তুমি অনুপম। আজ সুদর্শনার কাছে সুন্দর অসুন্দর অনুপমত্বের মধ্যে ডুবিয়ে গিয়েছে। আলো আর অন্ধকার এখন তার কাছে দুই সমান। তখন রাজা বললেন, আজ এই অন্ধকার ঘরের দ্বার একেবারে খুলে দিলুম। এখানকার লীলা শেষ হলো। এসো, এবার আমার সঙ্গে এসো, বাইরে চলে এসো আলোয়। সুদর্শনা বলিল, যাবার আগে আমার অন্ধকারের প্রভুকে, আমার নিষ্ঠুরকে, আমার ভয়ানককে প্রণাম করে নিই। সুদর্শনার এই চৈতন্যের মধ্য দিয়ে নাটকের সমাপ্তি হয়। যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।